এই ধরনের বাজেট আসলে কখনো জনগণের জন্য কল্যাণ বয়ে আনে না। বাজেট মূলত দুই প্রকার, একটা হলো গরিব মারার বাজেট, একটা হলো গরিব বান্ধব, দরিদ্র বান্ধব বাজেট। আমাদের বর্তমানে যে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হচ্ছে, এখানে 6,30,000 কোটি টাকা আসবে ট্যাক্স থেকে, আর এই ট্যাক্সগুলো আসবে জনগণের পকেট কেটে। তো এই ধরনের বাজেট আসলে কখনো জনগণের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং জনগণের উপরে আরেকটা বোঝা চাপানো হয়। তো বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, বিশেষ করে দেশীয় উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক কাজকেই আসলে আমাদের উৎসাহিত করা দরকার। এদিক থেকে বাজেটে তেমন কোনো দিক নির্দেশনা নেই। দ্বিতীয়ত, শিক্ষাক্ষেত্রে এটা আলোচনা হয়েছে, আমাদের একাধিক ভাই আলোচনা করেছেন। জিডিপির 2%-এরও কম শিক্ষাক্ষেত্রে, তাও আবার খরচ হয় না। তাহলে শিক্ষাক্ষেত্র আমাদের কোথায় অবস্থান করছে আমাদের সরকারের দৃষ্টিতে, এটা পরিষ্কার। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের উপকার হয়, ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষার মান উন্নত হয়, এই ধরনের কোনো ব্যবস্থা খুব একটা দেখা যায় না। প্রথমত, শিক্ষার মানের ব্যাপারে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যই আমাদের ছাত্রছাত্রীদের সামনে স্পষ্ট না। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীরা মানে ওদের প্রতি আমাদের গুরুত্ব আমরা কতটুকু দিচ্ছি। আমি মাত্র পরশুদিন এবং গতকাল আমি বরিশাল অঞ্চলের কয়েকটা জেলা আমি ঘুরে এসেছি এবং দেখা গেছে সেখানে যে শিক্ষার অবস্থা এত খারাপ যে সবার মধ্যে হাহাকার, যে মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনার তেমন কোনো সুযোগ পায় না, কারণ ক্লাসগুলো হয় না ঠিকমতো, পরীক্ষা হয় না, এবং একটু মেধাবী হলে তাদেরকে হয় বরিশাল শহরে না হলে ঢাকার দিকে চলে আসতে হয়। অথচ সেখানে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকই দাঁড়িয়ে আছে এবং সেখানে শিক্ষকরা, কর্মকর্তা সবাই তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছে। এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা এবং লাভবান হতে পারছে না মোটেও। এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার কথা আমি বলবো সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা স্কুল প্রতিষ্ঠার প্রায় 20 বছর হয়ে যায়, তারপরও প্রাথমিক অনুমোদন পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অথচ আমরা জানি বেসরকারি স্কুলগুলোতেই ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে সার্বিকভাবে বেশি, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না। আর উচ্চশিক্ষার ব্যাপারে তো অবহেলা এবং সহযোগিতার অভাব তো আছেই। এরপরে আমাদের শিক্ষকবৃন্দ যখন রিটায়ার করেন তখন তাদেরকে চরম যন্ত্রণার মধ্যে থাকতে হয় দীর্ঘদিন ধরে, এবং তারা মোটেও ভাবতে পারেন না যে তার রিটায়ারমেন্টের পরে তাদের যা প্রাপ্য, সেই প্রাপ্যটা আদৌ পাবেন কিনা। তারা ওই শিক্ষা অফিসার বাসায় আসা যাওয়া করতে করতে তাদের পায়ের স্যান্ডেল হয়ে যায় এবং তারা সে জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটান, যে তাদের সারা জীবনের যা প্রাপ্য সরকারের কাছে সেটা তারা আদৌ পাবেন কিনা। এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে জিনিসটা, সেটা হলো আসলে দুর্নীতি একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি দূর করা দরকার। তারপরে কাজের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। যেই ক্ষেত্রে যত দেওয়া হয়েছে সেটা ঠিকমতো খরচ হয়েছে কিনা এগুলা নিশ্চিত করা। আর হলো কাজকে গতিশীল করা। আমি শুধু শিক্ষাক্ষেত্রে না, বাংলাদেশের সরকারি
কর্মকাণ্ডের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একেবারে স্থবিরতা। আমি আজ থেকে প্রায় 20 দিন আগে এই যে আমাদের জন্য যে সরকারিভাবে যেটা এমপিদের জন্য বাজেট আছে যে গরিবদের মধ্যে বিলি করার জন্য, আমি আমার জেলায়, আমার উপজেলাতে আমি যাদেরকে দেব তাদের লিস্ট এবং টাকার পরিমাণ সহ আমি জমা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এই যে ঢাকা থেকে ওই উপজেলা পর্যন্ত এই নির্দেশনাটা যেতে কতক্ষণ লাগে সময়? অনলাইনে তো 1 মিনিটেরও কম সময়ে, আর টাকাটা পৌঁছাতেও বেশি সময় লাগে না। কিন্তু আমি আজকেও জিজ্ঞাসা করলাম উপজেলা যেটা ইউএনও বললেন যে না, আমার কাছে এখনো পৌঁছেনি। তো এই যে কাজের স্থবিরতা, এই জিনিসটা দূর করতে না পারলে, আমরা যদি কাজের গতিশীলতা বৃদ্ধি না করি, তাহলে কিন্তু আমাদের বাজেট যতই আমরা চমকপ্রদ করি না কেন সেটা কোনো সুফল বয়ে আনবে না। আমি আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো বাংলাদেশে অর্ধেক সংখ্যক হলো নারী। এই নারীদের গৃহকর্মের কোনো মূল্যায়ন করা হয় না। একজন নারী যদি পুরুষকে সহায়তা না করেন, তার সন্তানের দায়িত্ব পালন না করেন, সন্তানকে স্কুলে আনানো, কোচিংয়ে আনানো সহ এই কাজগুলো যদি না করেন, তাহলে ওই পুরুষটা কীভাবে তার কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করতে পারেন? সুতরাং ওই পুরুষের যা ইনকাম, সেটার যে ভ্যালু, এই মহিলা যা করছে তার ভ্যালু তো একই। তো এটা পৃথিবীর অনেক দেশেই মূল্যায়ন হয়, কিন্তু বাংলাদেশে এটার কোনো মূল্যায়ন হয় না। আমি বলবো বাজেটে এই জিনিসটাকে সংযুক্ত করতে। আর দ্বিতীয়ত, যে বিদ্যুতের উপরে যে নির্ভরশীলতা আর বিদ্যুতের যে মানে খেলবাজি, এই অবস্থায় আমাদেরকে, আমরা অনেক ভাগ্যবান একটা জাতি, ভাগ্যবান একটা দেশ, যেখানে সারা বছরই আমরা সূর্যের আলো পাচ্ছি। এখানে সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদনের যদি সরকার চেষ্টা করে এবং জনগণকে উৎসাহিত করে, তাহলে এটা খুব সহজে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যায়। বিদ্যুৎ মানে আরেকটা সিস্টেম যোগ হয়। তো আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব সরকারের। তো আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিকভাবে একটা কল্যাণময় জাতি গঠনের জন্য সুষ্ঠু সুন্দর বাজেট তৈরি করা এবং সেটাকে প্রয়োগ করা তৌফিক দেন।